আচ্ছা, ক্লাস 8-এর স্টুডেন্টদের বলছি, আশা করি তোমরা সবাই ঘরে আছো এবং সুস্থ আছো। তা আমাদের তো যেরকম নিয়ম অনুযায়ী কথা চলছে যে আমাদের 10th জুন নাগাদ আমাদের স্কুল খুলবে, ঠিক আছে? তা অনেকটাই আমরা পিছিয়ে যাব, তা যাতে আমাদের পড়ায় সেভাবে কোনো এফেক্ট না পড়ে, এখন ইন্টারনেটের সুবিধায় সবার হাতেই মোটামুটি স্মার্টফোন আছে এবং তোমরা সবাই মোটামুটি অ্যাক্সেস করতে পারো। তাই আমরা স্মার্টফোনটাকে, টেকনোলজিটাকে একটু ঠিকমতো ইউজ করি এবং আমি এই ভিডিওগুলো তোমাদের ইউটিউবে পোস্ট করে দিচ্ছি এবং সেখান থেকে তোমরা প্রত্যেকে এটাকে ইজিলি অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে কালচার করব সেটা হচ্ছে শতকরা। আমি এখানে প্রথমে চ্যাপ্টারের কনসেপ্টটা একটু বোঝানো হয়েছে এবং তারপর প্রায় পুরো চ্যাপ্টারটাই আমি এখানে কভার করে দিয়েছি। যেগুলো বাকি থাকবে সেগুলো বাড়িতে ট্রাই করে যদি না পারো আমাকে বলবে, আমি আবার করে তোমাদের দিয়ে দেবো। আচ্ছা, প্রথমে আমাদের জানতে হবে শতকরা ব্যাপারটা কী। শতকরা চ্যাপ্টার নাম্বার কত? 11। শতকরা ব্যাপারটা হচ্ছে যে কোনো কিছুর পরিমাণকে আউট অফ হান্ড্রেড হিসেব করাটাকেই আমরা সাধারণত শতকরা বলে জানি এবং এর চিহ্ন হচ্ছে পার্সেন্টেজ, ঠিক আছে? এটা কিন্তু আমার পাটিগণিতের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট চ্যাপ্টার। শুধু মানে পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য নয়, বাস্তব জীবনেও পার্সেন্টেজের হিসেব আমাদের খুব কাজে লাগে এবং লাইফে যতই বড় হো না কেন এই হিসেব কিন্তু যদি আমাদের সড়গড় না থাকে তাহলে ভীষণ অসুবিধা হবে। পার্সেন্টেজের হিসেব, তুমি দোকানে গেছো, কোনো একটা জিনিস কিনলে তোমাকে এত পার্সেন্ট ছাড় দিল, কথাগুলো হয় না, এত পার্সেন্ট ছাড় দিল, বা তুমি কারোর কাছে একটা জিনিস বিক্রি করলে এত পার্সেন্ট লাভ হলো। পার্সেন্ট, শতকরার ইংরাজি হচ্ছে পার্সেন্ট। তো এই ব্যাপারটা কি সেটাই আমরা আজকে একটু দেখব। তা আমি এখানে একটা উদাহরণ দিয়েছি, মনে কর যে আমরা দুজন, মনে কর আমি আর আমার দাদা দুজন মিলে বাইরে কোথাও বেরোচ্ছি। আমার কাছে 75 টাকা আছে আর আমার দাদার কাছে 50 টাকা আছে। আমার কাছে 75 টাকা আছে, ভালো করে দেখবি, আর আমার দাদার কাছে 50 টাকা আছে এবং এই নিয়ে আমরা বাইরে ঘুরতে বেরিয়েছি এবং আমার কাছে 3টে কোশ্চেন দাঁড়াচ্ছে। কি? একটা হচ্ছে দাদার থেকে শতকরা কত বেশি টাকা আমার কাছে আছে, দাদার থেকে শতকরা কত বেশি টাকা আমার কাছে আছে। 2 নম্বর কোশ্চেন, আমার থেকে শতকরা কত কম টাকা দাদার কাছে আছে। এই দুটো কোশ্চেন এক নয়, কিন্তু আমরা আস্তে আস্তে অঙ্কে দেখতে পাবো। আপাত দৃষ্টিতে আক্ষরিকভাবে মনে হতে পারে একই, দাদার থেকে যা বেশি থাকবে নিশ্চয়ই আমার থেকে তো দাদা তাই কম থাকবে, এই তো উচিত, কিন্তু না, শতকরার হিসেবটা একটু অন্য কথা বলছে। তা দাদার থেকে শতকরা কত বেশি টাকা আমার কাছে আছে আর আমার থেকে শতকরা কত কম টাকা দাদার কাছে আছে, এটা। আর 3 নম্বর হচ্ছে, সাপোজ আমরা যদি মোট টাকার 20% খরচ করি, 20% খরচ করি, এটা হচ্ছে পার্সেন্টেজ চিহ্ন, বাংলায় বলা হয় শতাংশ, তাহলে আমরা কত টাকা খরচ করব। এই 3টে কোশ্চেন জানলে আমরা মোটামুটি শতকরার বেসিক জায়গাটাকে বুঝতে পারবো। ভালো কথা। তাহলে আমার কাছে আছে কি, যে আমার কাছে 75 টাকা, দাদার কাছে 50 টাকা। অবভিয়াসলি আমার থেকে দেখলেই বুঝতে পারছি, শতকরা জানি আর না জানি, দেখলে বুঝতে পারছি আমার থেকে দাদার কাছে কম আছে। তা কত কম আছে, বা দাদার থেকে আমার কাছে বেশি আছে, কত বেশি আছে? তাহলে বেশি আছে হচ্ছে, আমার কাছে ছিল 75 টাকা, দাদার কাছে ছিল 50 টাকা। তার মানে বেশি কত টাকা হচ্ছে? 75 থেকে 50 বাদ দিয়ে দেবো, তার মানে 25 টাকা বেশি আছে, ঠিক আছে? এইবার কথা হচ্ছে, ফার্স্ট কোশ্চেনটা কী ছিল? দাদার থেকে শতকরা কত বেশি টাকা আমার কাছে আছে। কার সাপেক্ষে আমি শতকরাটা হিসেব করতে চাইছি? দাদার টাকার সাপেক্ষে। এইটা কিন্তু খুব ভাইটাল। এখানে আমি যে শতকরা কত বেশি টাকা চাইছি সেটা কার থেকে বেশি চাইছি? দাদার থেকে। তার মানে হিসেবটা আমাকে বুঝতে হবে দাদার হিসেব থেকে, যার সাপেক্ষে শতকরা বেশি চাইছে তার সাপেক্ষে আমাকে হিসেবটা বুঝতে হবে। তা দাদার কাছে ছিল কত টাকা? 50 টাকা, আর আমার কাছে ছিল 75, তাহলে বেশিটা কত পেলাম আমি? 25। তার মানে 50 টাকায় বেশি আছে 25 টাকা। তাহলে 1 টাকায় বেশি কত হবে? ঐকিক নিয়ম, 1 টাকায় বেশি হবে 25/50, আর 100 টাকায় বেশি হবে কত? 100 কেন? কারণ শতকরার হিসেব মানে আউট অফ 100। তাহলে 25/50 ইন্টু 100 মানে 50 টাকা। তার মানে আমরা বলতে পারি যে দাদার থেকে আমার কাছে কত পার্সেন্ট বেশি আছে? 50% টাকা বেশি আছে। ক্লিয়ার? আরেকবার দেখে নিই জায়গাটা। আমার কাছে 75 টাকা ছিল, দাদার কাছে 50 টাকা ছিল, তাহলে অবভিয়াসলি দাদার থেকে আমার কাছে কত টাকা বেশি থাকছে? 25 টাকা। ফার্স্ট কোশ্চেনটা বলছে দাদার থেকে শতকরা কত বেশি আমার কাছে আছে। শতকরার অঙ্কে আমাকে দেখে নিতে হবে কার সাপেক্ষে আমি শতকরার হিসেবটা চাইছি।
তার রেসপেক্ট আমাকে বের করতে হবে। যেমন এখানে দাদার থেকে শতকরা বেশিটা জানতে চেয়েছে, তাহলে দাদার টাকাটা কত? 50 টাকা, তার মানে 50 টাকায় বেশি থাকছে 25 টাকা। তাহলে ঐকিক নিয়ম কী বলছে? 1 টাকায় বেশি থাকছে 25/50। এবার শতকরা হিসেব মানে কতর ওপরে? আউট অফ 100। তাহলে 100 টাকায় বেশি থাকছে কত? হিসেব করলাম 50 টাকা। তার মানে দাদার থেকে আমার কাছে কত পার্সেন্ট বেশি? 50%। এবার আপাত দৃষ্টিতে মনে হবে দাদার থেকে আমার কাছে যদি 50% বেশি থাকে, তার মানে আমার থেকে তো দাদার কাছেও 50% কম, তাই তো? কিন্তু না, ব্যাপারটা সেরকম নয়। কি হয়ে যাচ্ছে, দ্বিতীয় কোশ্চেনটায় আবার জানতে চেয়েছে আমার থেকে শতকরা কত কম টাকা দাদার কাছে আছে। এবারে এই যে শতকরা কমটা জানতে চাইছি, এটা কার সাপেক্ষে বলতো? দাদার সাপেক্ষে না আমার সাপেক্ষে? আমি তো আমার থেকে শতকরা কম জানতে চাইছি। আগেরটা কার থেকে ছিল? দাদার থেকে। সেই কারণে হিসেবটায় আমরা দাদার খরচের থেকে বেশিটা হিসেব করেছি। সেকেন্ডলি, আমার সাপেক্ষে কত কম টাকা জানতে চেয়েছে, তার মানে আমার কাছে কত টাকা ছিল? এই 75 টাকার সাপেক্ষে আমরা এবার শতকরা হিসেবটা করব। ঠিক আছে, তাহলে 75 টাকা আমার কাছে ছিল, তাহলে 75 টাকায় কম আছে কত টাকা? 25 টাকা। কারণ আমার কাছে 75, দাদার কাছে 50, তাহলে কত কম রইল? 75 থেকে 50 বাদ দিয়ে, তার মানে 25। তার মানে কত কম রইল? 75 টাকায় কম রইল হচ্ছে 25 টাকা। 1 টাকায় কম রইল 25/75। তাহলে শতকরা মানে কতর ওপরে হিসেব? 100-র ওপরে। তাহলে 100 টাকায় কম রইল 25/75 ইন্টু 100। কাটাকুটি করে দাও, 100/3 মানে 33.1/3। তার মানে কত পার্সেন্ট কম রইল? 33.1/3%। এই দুটো কি এক হলো? না। তার মানে দেখ, আমার কাছে ছিল 75, দাদার কাছে ছিল 50। টাকাটা কিন্তু যদি আমি টাকার হিসাবে ভাবি, আমার থেকে দাদার কাছে জাস্ট 25 টাকার ডিফারেন্স। সে বেশি বলি আর কম বলি, কিন্তু যখন শতকরা হিসেবে আসছি আমি, তখন আমাকে খুব ভালো করে দেখতে হবে যে আমি কার সাপেক্ষে বেশি বা কমটা জানতে চাইছি। ফার্স্টেরটা যেহেতু আমি দাদার সাপেক্ষে শতকরা বেশিটা জানতে চাইছি, তাই দাদার টাকার সাপেক্ষে আমরা শতকরা হিসেবটা বের করেছি। সেকেন্ডলি, আমি আমার সাপেক্ষে শতকরা কম জানতে চাইছি, তাহলে আমার টাকার সাপেক্ষে আমরা শতকরা কমটা জানতে চাইছি। দুটো কিন্তু এক বেরোয়নি। হ্যাঁ, ঠিক আছে। লাস্ট কোশ্চেনটা কী ছিল? যে আমরা যদি মোট টাকার 20% খরচ করি, তাহলে কত টাকা খরচ করব? আচ্ছা, ভালো কথা। মোট টাকাটা মানে কত? আমার কাছে 75, দাদার কাছে 50। তাহলে মোট টাকাটা মানে কত? 75 আর 50 হচ্ছে 125 টাকা। এটা আমাদের কাছে টোটাল রয়েছে। এই মোট টাকাটার আমরা কত পার্সেন্ট খরচ করতে পারবো? 20%। প্রশ্নেই তো বলেছে যে মোট টাকার 20% খরচ করতে পারবে। তাহলে মোট টাকার 20% মানে কত? প্রথম কথা, টাকা এর মানে কী চিহ্ন বুঝি আমরা? এর কথাটা মানে কী চিহ্ন? গুণ চিহ্ন। তাহলে 125 গুণ কত পার্সেন্ট? 20%। 20% মানে কতর ওপরে? আউট অফ 100, তাই 20/100। কাটাকুটি করে 20/105, 5 দিয়ে 125কে কাটলে 25। তার মানে আমাদের কাছে ছিল কত? 125 টাকা। তার মধ্যে আমরা খরচ করব কত? 25 টাকা। তাহলে বোঝা গেল জিনিসটা। তাই যখনই আমরা দেখব কোনো কিছুর পার্সেন্টেজ হিসাবে বের করতে হবে, তখন কিন্তু সেটা গুণ তার বাই 100, কারণ পার্সেন্টেজ মানে আউট অফ 100। তাহলে এইটা হলো আমাদের প্রফিট অ্যান্ড লস, শতকরার মানে পার্সেন্টেজের বেসিক কনসেপ্ট। এবং কোশ্চেন আমাদের যত বড় হোক ছোট হোক, এইটুকুর মধ্যেই আমাদের বেসিক জায়গাটা এর মধ্যেই ঘোরাফেরা করবে, যে কারুর সাপেক্ষে বেশি, কারুর সাপেক্ষে কম। এবার শতকরা কম বেশি এই দুটো জিনিস এক নয়, যে একজন আরেকজনের সাপেক্ষে 20% বেশি, তার মানে দ্বিতীয়জন প্রথমজনের থেকে 20% কম, এটা নয়। আমাকে সেখানে দেখতে হবে কার থেকে আমি বেশি বা কার থেকে কমটা হিসেব করছি, তার খরচের সাপেক্ষে আমাকে হিসেবটা করতে হবে, এবং আউট অফ 100। আর থার্ডলি আমরা বের করলাম মোট টাকার সাপেক্ষে। ঠিক আছে, এবার আমরা অ্যাকচুয়াল এক্সারসাইজে ঢুকে পড়ব। প্রথমে আমরা যেটা করব, কোশ্চেন নাম্বার 2 করব। কোশ্চেনটা বলেছে বিদেশ থেকে একটা মেশিন এখানে আনতে 120% কর দিতে হয়। কর বলতে যখন কোনো জিনিস বড় কোনো জিনিস আমরা বাইরে থেকে বিদেশ থেকে দেশে আনি, তখন একটা ট্যাক্স আমাদের গভর্নমেন্টকে পে করতে হয়। ঠিক আছে, সেই ট্যাক্সটা আমাদের ওই জিনিসের দামের ওপর, মানে জিনিসের যা দাম সেই দামের থেকে ওই দামের ওপর আমাকে একটা ট্যাক্স পে করতে হয়, সেটা গভর্নমেন্ট থেকে ডিফাইন করে দেয়। যেমন এখানে বলেছে যে মেশিনটা আনতে 120% কর দিতে হবে, ট্যাক্স পে করতে হবে। যদি মেশিনটার দাম বিদেশে 3 লক্ষ টাকা হয়, তবে কর দেওয়ার পরে এখানে দাম কত হবে? তাহলে এখানে ব্যাপারটা মানে বুঝতে হবে, মেশিনটার দাম হচ্ছে বিদেশে আমার কত? 3 লক্ষ টাকা। যখন আমি মেশিনটা বিদেশ থেকে দেশে আনবো, আমাকে এই 3 লক্ষ টাকা মানে মেশিনের দামের ওপর
কত পার্সেন্ট কর দিতে হবে? 120%। এই 120% ট্যাক্সটা কিন্তু মেশিনের দামের ওপর দিতে হবে, মানে 3 লক্ষ টাকার 120%। একটা দাম হবে। এবার যখন আমি মার্কেটে দেশে আমি মেশিনটা আনবো, ওই যে ট্যাক্সের যে দামটা হলো, মানে ট্যাক্স পারপাসে যে খরচটা হলো, সেটা অটোমেটিক্যালি আমার মেশিনের দামের সাথে কি হয়ে যাবে? অ্যাড হয়ে যাবে, কারণ সেটা তো আমি গভর্নমেন্টকে দিয়েছি। তার মানে মেশিনের বেসিক যে দামটা বিদেশে ছিল, যখন আমি দেশে আনছি, আমি দেশে আনার সময় যে ট্যাক্সটা পে করছি, সেই ট্যাক্সটাও আমার এই মেশিনের দামের সাথে জুড়ে গিয়ে টোটাল দামটা হবে। তাহলে এবার দেখা যাক, তাহলে বিদেশে মেশিনের দামটা কত ছিল? 3 লক্ষ টাকা। মেশিন আনতে কর দিচ্ছি আমরা কত পার্সেন্ট? 120%। ঠিক আছে, এই 120%টা কার দামের ওপর? মেশিনের দামের ওপর। তার মানে 3 লক্ষ টাকার 120%। টাকার ওই আগের মতো টাকা এর মানে গুণ 120%, 120/100 পার্সেন্টেজ মানে আউট অফ 100, কাটাকুটি করে আমার বেরোলো 3,60,000 টাকা। 0 0 কেটে গেল, এখানে একটা শূন্য কাটতো, 12 3 12 36, তার মানে 3,60,000 টাকা। মেশিনটার দাম ছিল এত, শুধু দেশে আনতে এই টাকাটা আমাকে গভর্নমেন্টকে করই দিতে হয়। তার মানে যখন দেশের মাটিতে মেশিনটা আসবে, তখন মেশিনটার দাম কত হওয়া উচিত? এটা তো মেশিনের বেসিক দাম, আর এটা ট্যাক্স। তার মানে এই দুটোকে আমি কি করে দিতে হবে? আমাকে যোগ করে মেশিনের টোটাল দামটা হবে। তাহলে এখানে মেশিনের দাম হচ্ছে বেসিক 3 লক্ষ, আর ট্যাক্স কত দিচ্ছি? 3,60,000। তাহলে টোটাল দাম হবে মেশিনের 6,60,000 টাকা। ক্লিয়ার? এরপরে মনে কর 4-এর আমরা 2-এর ম্যাথটা দেখছি। বের করতে বলেছে 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত? 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত? ভালো কথা। তা আমি মনে কর আগে প্রথমে দুটোকে একই এককে নিয়ে যাই, যেহেতু ওটা 85 গ্রাম আর ওটা 17 কিলোগ্রাম আছে। তা 17 কিলোগ্রামটাকে আমি যদি গ্রামে নিই, তাহলে কিলোগ্রাম থেকে গ্রামে নেওয়া মানে কি? কিলোগ্রামকে গ্রামে নিলে কি করব? 1000 দিয়ে গুণ করব, কারণ 1 কিলোগ্রাম সমান সমান হচ্ছে 1000 গ্রাম। তাহলে 17,000 গ্রাম হচ্ছে, দুটো একই এককে আসলো। এবার ওরা জানতে চেয়েছে 85 গ্রাম 17 কিলোগ্রাম মানে 17,000 গ্রামের কত পার্সেন্ট। তা আমি ধরে নিলাম 85 গ্রামটা 17,000 গ্রামের হচ্ছে X%, এটা আমি ধরে নিলাম। তার মানে অর্থাৎ 17,000 গ্রাম এর মানে কি চিহ্ন? গুণ X% সমান সমান 85, কারণ 85 গ্রামটা 17,000 গ্রামের X%। তাহলে 17,000 ইন্টু X% মানে আউট অফ 100 ইকুয়াল টু 85। 0 0 কেটে গেল, তাহলে 170টা এদিকে ডান দিকে আসলে ভাগ হয়ে যাচ্ছে, 85/170 কাটাকাটি করলে হাফ মানে অ্যাকচুয়ালি কি 0.5। তার মানে কত পার্সেন্ট হচ্ছে? 85 গ্রামটা 17 কিলোগ্রামের 0.5%। ওকে। 7 নাম্বার কোশ্চেন বলছে, হৃদয়পুরের একটা কারখানায় আগে দৈনিক 1500টা বোতল তৈরি হতো, এখন তৈরি হয় দৈনিক 1695টা বোতল। তার মানে বোতল সংখ্যা বেড়েছে। ওই কাচের কারখানায় উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে? হিসাব করতে বলেছে। তাহলে দেখা যাক। তা আগে বোতল কতটা ছিল? 1500। এখন বোতল কত হচ্ছে? 1695। তার মানে বোতল সংখ্যা বৃদ্ধি পায় কত? বিয়োগ করে দেবো। বিয়োগ করলে বোতলে বৃদ্ধি পেয়েছে কত? 195টা। এবার এই যে বৃদ্ধিটা, এই বৃদ্ধিটার আমার শতকরা বৃদ্ধি জানতে চেয়েছে। এবার ঠিক ওই আগে একটা দাদার আর অঙ্ক দেখলাম উদাহরণ আমরা, যেখানে শতকরা বৃদ্ধি বা শতকরা ক্রমটা দেখছিলাম। এবার আমাকে বুঝতে হবে এই যে বেড়েছে কার থেকে? 1500 থেকে বেড়েছে নাকি 1695 থেকে বেড়েছে? যদি আমরা বলতে চাই যে 195টা বোতল সংখ্যা যে বাড়লো, সেটা কার সাপেক্ষে বাড়লো? 1500 থেকে বাড়লো নাকি 1695 থেকে? অবভিয়াসলি 1500 থেকে বাড়লো। 1695 থেকে দেখলে তো কমেছে। যদি আমাকে শতকরা কম কতটা জানতে বলতো, তাহলে 1695 থেকে দেখতাম, কিন্তু এখানে জানতে চেয়েছে শতকরা বেড়েছে। তা বাড়লে মানে কার সাপেক্ষে? 1500 থেকে। তাহলে যার সাপেক্ষে বাড়ছে তার সাপেক্ষে আমাকে ঐকিক নিয়মটা করতে হবে। মানে 1500টা বোতল থেকে বোতল সংখ্যা বাড়ে কতটা? 195টা। তাহলে একটাতে বোতল সংখ্যা বাড়ে, ঐকিক নিয়ম 195/1500। শতকরা মানে কতর ওপরে হিসেব? 100। তাহলে 100তে বাড়বে কত? 195/1500 ইন্টু 100, কাটাকাটি করে 13। তার মানে শতকরা কত বৃদ্ধি হচ্ছে? 13%। কোশ্চেন নাম্বার 9, তৃষা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটা বই কিনলো। মিলন দাদা বইয়ের ওপর লেখা দামের ওপর পর্যায়ক্রমে পরপর 10% ও 5% ছাড় দিল। বইটার ওপর লেখা দাম যদি 200 টাকা হয়, তৃষা মিলন দাদাকে কত টাকা দিল? অঙ্কটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, একটা বইয়ের দাম গায়ে লেখা ছিল 200 টাকা,
সেখানে বইটার উপরে প্রথমে মিলন দাদা প্রথমে কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 10%। তাহলে ফার্স্ট আমরা যেটা ভাববো যে 200 টাকা দাম লেখা থাকলে প্রথম 10% ছাড়ের পরে বইয়ের দামটা কত হয়, যা দাম হবে সেই দামের ওপর আবার 5% ছাড় দেবে। প্রথমেই কিন্তু 200-র ওপর 5% নয়, প্রথমে 200-র ওপর হচ্ছে 10%। তাহলে দেখা যাক, তাহলে বইটার লেখা দাম মানে এটা হচ্ছে লিখিত দাম বা ধার্য মূল্য কত? 200 টাকা। এই 200 টাকার ওপরে কত পার্সেন্ট ছাড় দিচ্ছে? 10%। তাহলে 200 টাকার মানে গুণ 10% আউট অফ 100 মানে 20 টাকা ছাড় দেবে। মানে 200 টাকা দামের ওপর কত টাকা ছাড় দেবে? 20 টাকা। তার মানে প্রথমবার বিক্রি করবে কত টাকায়? 200 টাকার ওপরে তো 20 টাকা ছেড়েই দিচ্ছে। তার মানে প্রাথমিকভাবে 10% ছাড়ের পর বইয়ের দাম হবে কি? 200 থেকে 20 বাদ দেবো, কারণ এই দামটা হচ্ছে ছাড় যাচ্ছে। তাহলে 180 টাকা। এটা হচ্ছে কত? 10% ছাড় দেওয়ার পর। এই যে 180 টাকা হলো, এই 180 টাকার ওপর সেকেন্ড টাইম কত ছাড় দেবে? 5%। এটা কিন্তু 200-র ওপর নয়, ওটা 180-র ওপর। 200-র ওপর হচ্ছে 10% ছাড় দিয়ে দাম হচ্ছে 180। এবার 180-র ওপর 5% ছাড় দেবে। তাহলে 180 ইন্টু 5/100 করে আমার বেরোলো 9 টাকা। তার মানে 180 টাকা হলে ছাড় দিচ্ছে 9 টাকা। তার মানে লাস্ট বিক্রি করবে কত টাকায়? 180 থেকে 9 টাকা বাদ দিয়ে দেবে 171 টাকায়। তার মানে প্রথমে বইটার গায়ে দাম লেখা ছিল 200 টাকা। এরকম সাকসেসিভ ডিসকাউন্ট বা পরপর ছাড়ের অঙ্কগুলো ঠিক এইভাবে করতে হয়, যে প্রাথমিক ধার্য মূল্য বা লিখিত মূল্যের ওপরে প্রাথমিক ছাড় দেব কত টাকা, সেটাকে আমরা ধার্য মূল্য থেকে বাদ দেবো, কারণ ওটা ছাড় দিয়েছে। হলে যেটা বেরোলো সেটার ওপরে সেকেন্ড ছাড়টা আসবে করে এটা, সেটাকে আবার বের করব। যদি এখানে গিয়ে স্টপ হয়ে যায় তার মানে এটাই হচ্ছে ফাইনাল সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। যদি এর ওপরে আবার পার্সেন্টেজ ছাড় থাকো তাহলে এখান থেকে আবার যেরকম করে করব। আচ্ছা, এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 12। বলেছে চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহার পরিমাণ শতকরা কত কম করতে হবে। মানে বর্তমানে হয়তো আগে যা চিনির দাম ছিল তার থেকে কত পার্সেন্ট বেড়েছে? 20%। কিন্তু একজন ভদ্রলোক কেউ একজন চিনির পারপাসে উনি যে মাসিক খরচ করতেন সেটা অপরিবর্তিত রাখবেন। মানে সাপোজ মনে কর আগে যদি চিনির পারপাসে উনি 100 টাকা ব্যয় করতো, তাহলে এখনও চিনি পারপাসে 100 টাকায় ব্যয় করবে। কিন্তু চিনির দাম তো বেড়ে গেছে, তার মানে আগে উনি 100 টাকায় যে চিনিটা পেত নিশ্চয়ই এখন উনি 100 টাকায় সেই চিনিটা পাবে না। তাকে চিনির ব্যবহারটা কি করতে হবে? কমাতে হবে। সেটাই জানতে চেয়েছে যে তাহলে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কমাতে হবে। আচ্ছা, তাহলে আমি ধরে নিই যে আগে 100 টাকায় পাওয়া যেত 100 একক চিনি। শতকরার হিসেবে 100 করে ধরলাম, যে আগে 100 টাকায় পাওয়া যেত 100 একক চিনি। ঠিক আছে, এটা হচ্ছে ওনার চিনির খরচ, আর এইটা হচ্ছে ওনার চিনি পারপাসে এই 100 একক চিনি উনি ব্যবহার করতেন। এবার যখন চিনির দাম বেড়ে যাবে তখনও কিন্তু উনি 100 টাকাতেই কিনবেন। খেয়াল রাখবি, চিনির দাম বেড়ে গেছে মানে উনি হয়তো চিনির দামটা বাড়ছে কিন্তু উনি চিনির মাসিক খরচ তো অপরিবর্তিত রাখবে। তার মানে উনি কিন্তু চিনি পারপাসে যদি সাপোজ 80 টাকা খরচ করতো, তাহলে ওই 80 টাকাই চিনির খরচ দাম বাড়ার পরও 80 টাকাই রাখবে। তাহলে অবভিয়াসলি উনি যদি খরচ না বাড়ায় তাহলে ওনার দাম সেই আগে মানে দাম বাড়ার পরে উনি কি বেশি চিনি পাবে না কম চিনি পাবে? কম চিনি পাবে ওই দামে। তাহলে কি করব? এবার দামটা কত পার্সেন্ট বেড়েছে? 20% দাম বেড়েছে। তার মানে আগে যদি 100 টাকা দাম থাকতো এখন দাম কত হয়ে যাবে? 120 টাকা। মানে আগে 100 টাকায় যদি 100 একক চিনি পাওয়া যেত তাহলে এখন 120 টাকায় 100 একক পাওয়া যাবে। এবার 20% বেড়েছে মানে দুটোকেই 20 বাড়িয়ে দেবো না। 20% কী বেড়েছে? দাম বেড়েছে, মানে খরচ বেড়েছে, পরিমাণ না, খরচ বেড়েছে। তাহলে আগে 100 টাকায় 100 একক পাওয়া যেত, তার মানে যেহেতু 20% বেড়েছে তার মানে 100-র জায়গায় এখন দামটা কত হয়ে যাবে? 120 টাকা। তাহলে 120 টাকায় পাওয়া যাবে 100 একক চিনি। তাহলে 1 টাকায় কত পাওয়া যাবে? 100/120। তাহলে শতকরা মানে কত? 100 টাকায় তাহলে এখন কত পাওয়া যায়? শতকরা মানেই কতর ওপরে হিসেব? 100-র ওপর। তাহলে 100 টাকায় বর্তমানে কত পাওয়া যাবে? 100/120 × 100 ঐকিক নিয়ম। প্রথমে আমরা 0 কেটে দিলাম, আর এইদিকে হচ্ছে 2 দিয়ে 12 কাটলে 6, 5, 2 দিয়ে 6 কাটলে 3, এটা 50, মানে 250/3। এবার এটা হচ্ছে আমার বর্তমানে 100 টাকায় আমার এই পরিমাণ চিনিটা পাওয়া যায়, 250/3 একক চিনি। আগে কতটা চিনি পাওয়া যেত? 100 একক। এখন কতটা পাওয়া যায়? এত।
তাহলে বলতো চিনির ব্যবহারটা কমেছে না বেড়েছে? চিনির ব্যবহারটাকে কিন্তু কমাতে হয়েছে, কারণ উনি তো দাম বেড়েছে মানে উনি যে খরচটা বাড়িয়েছে সেটা তো নয়, উনি তো খরচ একই জায়গায় রেখে দিয়েছে। তার মানে খরচ যেহেতু একই জায়গায় রয়েছে, তাহলে চিনির ব্যবহার আগে যা করতো এখন তার থেকে কমবে। এবার তাহলে শতকরা কতটা কমবে কী করে বের করব? 100 থেকে 250/3টাকে মাইনাস করব। তাহলে এটাকে আমার বিয়োগ করে 300 মাইনাস 250/3 মানে হচ্ছে 16.23%। ঠিক আছে। 15, একটা বিধানসভা কেন্দ্রে ভোটারদের 80% ভোট দিয়েছেন। ভালো করে দেখবি, একটা বিধানসভা কেন্দ্রে ভোটারদের 80% ভোট দিয়েছেন। বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন? একটা কথা হচ্ছে, একটা জায়গায় কোনো একটা কেন্দ্রে যতজন ভোটার সবাই যে ভোট দেবে এরকম কোনো কথা নেই। ভোটার মানে হচ্ছে যাদের ভোটার লিস্টে নাম আছে। এবার এরকম অনেক সময় হয় যে সব ভোটার, তো অনেক সময় কি মানে প্রতিবারই হয় যে পুরো ভোটার ভোট দেয় না, পুরো ভোট পড়ে না। তো সেটাই বলেছে যে যতজন ভোটার আছে তার 80% ভোট দিয়েছে, আর যে জিতেছে সে প্রদত্ত ভোট মানে যতটা ভোট পড়েছে তার আবার 65% পেয়েছে। এটা কিন্তু মোট ভোটের 60% নয়, মানে মোট ভোটারের নয়, যতগুলো ভোট পড়েছে তার 60% 5% পেয়েছে বিজয়ী প্রার্থী। তাহলে এবার উনি মোট ভোটের মানে মোট ভোটারের শতকরা কত ভোট পেয়েছে? একটা বিধানসভা কেন্দ্রে মোট ভোটার যা তার 80% ভোট দিয়েছে। তাহলে দেখা যাক, আমি ধরে নিলাম মোট ভোটার সংখ্যা 100x জন বিধানসভা কেন্দ্রে মোট ভোটার। ভোট দিয়েছে মোট ভোটারের কত পার্সেন্ট? 80%। তার মানে 100x-এর 80, এর মানে গুণ, পার্সেন্টেজ মানে আউট অফ 100 কাটাকুটি হলো, তাহলে 80x জন হচ্ছে ভোট দিয়েছে। এটা টোটাল ভোট। কিন্তু এই টোটাল ভোটের আমার কত পার্সেন্ট বিজয়ী প্রার্থী পেয়েছে? বিজয়ী প্রার্থী কর্তৃক প্রাপ্ত ভোট হচ্ছে এই যা ভোট পড়েছে তার 65% হচ্ছে বিজয়ী প্রার্থী পেয়েছে। তার মানে বিজয়ী প্রার্থী কর্তৃক প্রাপ্ত ভোট 80x × 65/100, কাটাকুটি করে আমার 65 5 দিয়ে কাটলে 13, 20, 80 4, 3 52x। তার মানে বিজয়ী প্রার্থী এই ভোটটা পেয়েছে। তার মানে এবার তাহলে আমাকে জানতে চেয়েছে তাহলে বিজয়ী প্রার্থী যে এই যে ভোটটা পেল এটা তাহলে মোট ভোটারের কত পার্সেন্টেজ হচ্ছে সেটা জানতে চেয়েছে। বিজয়ী প্রার্থী যে 52x ভোটটা পেল সেটা মোট ভোটারের কত পার্সেন্ট হচ্ছে। তাহলে দেখা যাক, মোট ভোটার কত ছিল? 100x। বিজয়ী প্রার্থী তাহলে কত পেয়েছে? 52x। মোট ভোটার যদি একজন হয় বিজয়ী প্রার্থী কত পাবে? 52x/100x, ঐকিক নিয়ম। এবার শতকরা মানে কতর ওপরে হিসেব? 100। তাহলে মোট ভোটার যদি 100 জন হয় তাহলে কত হবে? 52x/100x তো ছিলই, ইন্টু 100, 100 কেটে গেল, x কাটলে 52%। তার মানে বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের এই মোট ভোটারের 52% ভোট পেয়েছে। ঠিক আছে। এরপর কোশ্চেন নাম্বার 16। আচ্ছা, এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 16। বলছে এবছর নন্দলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার্থীদের 85% বাংলায়, 70% অঙ্কে এবং 65% উভয় বিষয়ে A+ পেয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা যদি 120 জন হয় তবে হিসাব করে দেখি কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে A+ পেয়েছে, শুধু অঙ্কে A+ পেয়েছে, উভয় বিষয়ে A+ পায়নি। আচ্ছা, এবার কথা হচ্ছে এই যে 85 মোট পরীক্ষার্থী হচ্ছে 120, আর এর মধ্যে এই যে 85% বাংলায় পেয়েছে না, এটা কিন্তু টোটাল বাংলা, মানে এর মধ্যে এমন কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা অঙ্কেও A+ পেয়েছে। আবার 70% অঙ্ক মানে এটা টোটাল 70%, এর মধ্যে এমন কিছু ক্যান্ডিডেট ঢুকে রয়েছে যারা বাংলায় পেয়েছে। আবার 65% তো টোটাল পেয়েছে। এবার এই 2 আর 3 বের করতে হবে আমাকে ফার্স্টে। আর আমি যদি এই 3টে বের করে ফেলি, উভয় বিষয়ে A+ কতজন পেয়েছে, শুধু বাংলায় A+ কতজন পেয়েছে, আর শুধু অঙ্কে A+ কতজন পেয়েছে, তারপরে এই 3টেকে যোগ করি, যোগ করে টোটাল 120 থেকে বাদ দিই, তাহলে এমন ক্যান্ডিডেটের সংখ্যাটা পাবো যারা কোনো বিষয়ে A+ পায়নি। ক্লিয়ার? এবার কথা হচ্ছে শুধু বাংলায় A+ আর টোটাল A+ দুটো এক নয়। 120 জনের মধ্যে 85% হচ্ছে টোটাল বাংলায় A+ পেয়েছে, এর মধ্যে অঙ্কও ঢুকে আছে। তো তার মানে এর থেকে আমি যদি উভয় বিষয় A+টাকে বাদ দিই, উভয় বিষয় A+ বলছি কারণ এর মধ্যে বাংলা অঙ্ক দুটোই রয়েছে,
তাহলে 85% বাংলায় পেয়েছে এই ক্যান্ডিডেটটা থেকে আমি যদি 65% যারা উভয় বিষয়ে A+ পেয়েছে সেটাকে বাদ দিই, তাহলে শুধু বাংলায় A+টা পাবো। আবার এই যে 70% ম্যাথে পেয়েছে, এর মধ্যে টোটালটা রয়েছে, মানে এর মধ্যে এমন কিছু রয়েছে যারা বাংলাতেও রয়েছে। তাহলে এই 70% ম্যাথের ক্যান্ডিডেট টোটালটা থেকে যদি আমি উভয় বিষয়ে 65%টা বের করে বাদ দিই, তাহলে শুধু অঙ্কেরটা পাবো। ঠিক আছে, তাহলে দেখা যাক। তো এই হচ্ছে আমার ডেটাগুলো। বাংলায় 85%, অঙ্কে 70%, উভয় বিষয়ে 65%, মোট পরীক্ষার্থী 120। ফার্স্টে আমরা উভয় বিষয়টা বের করে নিচ্ছি। 120-র 65% কত? 78। 120 ইন্টু 65/100, যেরকম করে পার্সেন্টেজ। অঙ্কের মোট A+টা আগে বের করি, একটু আগে পরে হয়েছে, এটা 3 নাম্বারের। অঙ্কের মোট পার্সেন্টেজটা কত? 70%। 70% কার? 120। 120-র 70% হচ্ছে 80, এই 84। এটা হচ্ছে টোটাল ক্যান্ডিডেট কিন্তু ম্যাথের। এর থেকে উভয় বিষয়টাকে বাদ দিতে হবে, তাহলে শুধু ম্যাথটা পাবো। তাহলে উভয় বিষয় কত ছিল? 78, মানে বাংলা অঙ্ক দুটোই রয়েছে এর মধ্যে। তাহলে 84 থেকে যদি 78 বাদ দিই, তাহলে এই 6জন হচ্ছে যারা শুধুমাত্র ম্যাথেই পেয়েছে। বাংলার টোটালটা কত? 120-র 85%। তা 120-র 85% করলে কত? 102 জন। এই 102 জনের মধ্যে 78 জন ক্যান্ডিডেট এমন যারা অঙ্কেতেও A পেয়েছে। তাহলে ওই পার্সেন্টেজটাকে বা ওই ক্যান্ডিডেটটাকে বাদ দিই। 102-এর থেকে 78 বাদ দিলে কত? 24। তাহলে শুধু বাংলায় হলো, শুধু অঙ্কে 6 জন, আর উভয় বিষয় 78। তাহলে টোটাল A+ পাওয়া ক্যান্ডিডেট কত হবে? টোটাল A+ পাওয়া ক্যান্ডিডেট হচ্ছে 24 + 6 + 78, ওই তিনটাকে অ্যাড করো, মানে 108। তো এবার জানতে চেয়েছে ওরা তাহলে A+ পায়নি এরকম কতজন? তাহলে A+ পায়নি এরকম হচ্ছে টোটালটা থেকে 108 বাদ দিয়ে 12 জন। ঠিক আছে, এবার আমরা দেখব 17 দাগ। 17 দাগে আমিনা বিবির বলেছে, আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়েছে, পরে আবার 20% হ্রাস পেয়েছে। তাহলে আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হয়েছে বের করো। এই কোশ্চেনটা কিন্তু একটু জোরালো মনে হবে, যে প্রথমে 20% বৃদ্ধি পেলো, পরে 20% হ্রাস পেলো, তার মানে যা ছিল তাই আছে, কিন্তু না, সেরম নয়। কার থেকে বৃদ্ধি পাচ্ছে আর কার থেকে হ্রাস পাচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট এই ধরনের ম্যাথগুলোতে। তাহলে দেখা যাক। তাহলে আমরা ধরে নিই আমিনা বিবির প্রাথমিক বেতন হচ্ছে 100x টাকা, এটা ধরে নিলাম। আমিনা বিবির প্রাথমিক বেতন হচ্ছে 100x। এই 100x টাকাটা ওপর প্রথমে কত পার্সেন্ট বেড়েছে? 20%। তাহলে 100x-এর ওপরে যদি 20% বাড়ে, তার মানে তখন নতুন বেতনটা কত হবে? 120x। 100x-এর 20% বেড়েছে, তাহলে 120x। এবার এই বেতনটার ওপরে কিন্তু 20% হ্রাস পেয়েছে। তাহলে 120x টাকার 20% হ্রাস, মানে 120x-এর 20% আগে করতে হবে। 20x এর মানে গুণ 20%, মানে 20/100, কাটাকুটি করে বেরোলো 24x টাকা। 20/105, 5 দিয়ে 100 করে 24x। মানে এই যে 120x, সেখান থেকে টাকাটা কমবে কত টাকা? 24x। তাহলে ফাইনাল বেতনটা কত হবে? অন্তিম বেতনটা 120x থেকে 24x বাদ দেবো, মানে এই টাকাটা তো কমে যাবে 120x থেকে। তার মানে অন্তিম বেতনটা হবে 96x টাকা। একদম শুরুতে বেতন কম ছিল, কত ছিল? 100x। অন্তিম একদম লাস্ট ফাইনাল বেতন কত হলো? 96x। তাহলে বেতনটা কমলো না বাড়লো? কমলো। কতটা কমলো? বাদ দিই, 100x থেকে 96x বাদ দিলাম 4x টাকা। তা বোঝা গেল জিনিসটা। ফার্স্ট এটা ধরেছিলাম 20% বাড়লে, সেকেন্ড টাইম এটা হচ্ছে এই 120x-এর ওপরে 20% হ্রাসটা এত, মানে কমবে এতটা। তাহলে বাদ দাও, তাহলে অন্তিম বেতন হচ্ছে এতটা। ফার্স্ট এটা ছিল, লাস্ট এটা হলো, তাহলে কতটা হ্রাস পেলো? 4x। এবার আমাকে এই হ্রাসটা কার সাপেক্ষে বের করতে হবে? একদম শুরুর বেতনটার সাপেক্ষে। সেই কারণে আমরা বলবো 100x টাকায় হ্রাস পাচ্ছে কত? 4x টাকা। 100x টাকা থেকে হ্রাস পায় 4x টাকা। তাহলে 1 টাকা থেকে কত হ্রাস পাবে? 4x/100x। যার সাপেক্ষে বের করতে হবে সেটার থেকে শুরু হবে কিন্তু। এবার শতকরা মানে আউট অফ 100, তাহলে 100 টাকায় হ্রাস পাবে ঐকিক নিয়ম 4x/100x × 100 করে কাটাকুটি করে 4%। এই চ্যাপ্টারে আজকে লাস্ট ম্যাথ করছি। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়ে, 15% শিক্ষার্থী 200 মিটার দৌড়ে এবং 10% শিক্ষার্থী লং জাম্পে নাম দেয়। 5% শিক্ষার্থী এমন আছে যারা তিনটেতেই নাম দেয়। বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা যদি 780 জন হয়,
তাহলে কতজন শিক্ষার্থী প্রতিযোগিতার কোনোটিতেই নাম দেয়নি হিসাব করে লেখো। ঠিক এই ম্যাথটার মতোই, এই যে 20% 100 মিটার দৌড়ে আছে, তার মানে এই 20%-এর মধ্যে এমন কিছু রয়েছে যারা 200 মিটারে আছে, লং জাম্পে আছে। আচ্ছা, আবার এই যে 200 মিটারের মধ্যে এমন কিছু আছে যারা এখানে এখানে রয়েছে, এইভাবে জিনিসটা রয়েছে। তার মানে আমাকে ওই আগেরটার মতো করেই যদি শুধু 100 মিটার দৌড়টা বের করতে হয়, তাহলে কি করব, টোটাল 100 মিটার থেকে 3টেতেই নাম দেয় এরকম ক্যান্ডিডেট কতজন সেটাকে বিয়োগ করে দেবো, তাহলে শুধু 100 মিটার পাবো। একইভাবে 200 মিটার দৌড়ের টোটালটা বের করবো 15%, সেখান থেকে 3টেতেই নাম দেয় কতজন সেটাকে বাদ দেবো, তাহলে 200 মিটারটা পাবো। একইভাবে লং জাম্পটা টোটাল ক্যান্ডিডেট কতজন, 780, দেখা যায়। তাহলে মোট শিক্ষার্থী হচ্ছে 780 জন। এর মধ্যে আগে 3টেই নাম দেয় এরম বের করে নিই, কত পার্সেন্ট, 780-র 5%, 5/100 কাটাকুটি করে 39 জন ক্যান্ডিডেট যারা 3টেতেই নাম দেয়। এরপর 100 মিটার দৌড়ে নাম দেয় মোট শিক্ষার্থী কতজন, 780-এর 20% বলা ছিল বইতে। তাহলে 780 20% করে 20/100 করে 00 কেটে হচ্ছে 156। তাহলে এটা হচ্ছে টোটাল আমার 100 মিটার দৌড়ের। এর মধ্যে তো ওই লং জাম্প, দৌড়, 200 মিটার এরাও ঢুকে রয়েছে। তাহলে শুধু 100 মিটার বের করা মানে 156 থেকে 39টাকে কী করবো, বাদ দেবো। তাহলে আমরা শুধু 100 মিটার দৌড়টা পাবো, 156 থেকে 39 117। একইভাবে আমরা 200 মিটারের টোটালটা বের করছি, 780-র কত পার্সেন্ট বলা ছিল, 15% 200 মিটার। তাহলে 780-এর 15% করে আমার 117। এর থেকে 3টে প্রতিযোগিতারটাই মাইনাস দিতে হবে। তাহলে 200 মিটারটা হচ্ছে 780 করে 117, এর মধ্যে সব কটা রয়েছে। তাহলে শুধু 200 মিটার বের করা মানে এই টোটালটা থেকে 3টেতেই নাম দিয়েছে এরম ক্যান্ডিডেটটাকে বাদ দিতে হবে, মানে 117 থেকে 39 বাদ, তার মানে 78 জন হচ্ছে যারা শুধু 200 মিটারে নাম দিয়েছে। একইভাবে লং জাম্পের টোটালটা বের করা হচ্ছে, 780 10% বলা ছিল মানে 78 জন। এর থেকে 3টেতেই নাম দিয়েছে সেই সংখ্যাটাকে বাদ দিলে আমরা শুধু লং জাম্পের ক্যান্ডিডেট পাবো, দ্যাট ইজ 39, 39 জন। তাহলে শুধু 100 মিটার 117, শুধু 200 মিটার 78, শুধু লং জাম্প হচ্ছে 39, আর 3টেতেই নাম দেয় কত, 39। তাহলে এই 4টে পোর্শানকে যদি আমরা যোগ করে দিই, 4টে নাম্বার 39, 117, 78, 39, এই 4টে নাম্বারকে একসাথে যোগ করলে আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করা মোট শিক্ষার্থী পাবো 273। এরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আর টোটাল ক্যান্ডিডেট কত ছিল, টোটাল ছিল হচ্ছে 780। তাহলে আমাকে বের করতে হবে কোনো প্রতিযোগিতায় নাম না দেওয়া শিক্ষার্থী হচ্ছে এই টোটালটা থেকে যারা নাম দিয়েছে সেই সংখ্যাটাকে বাদ দিয়ে দেয়, মানে 507 জন হচ্ছে টোটাল ক্যান্ডিডেট। ঠিক আছে।